আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজন সংবাদ পর্যালোচনায়। আমি মিম আক্তার জেরিন আপনাদের সঙ্গে আছি। আজকের আলোচক হিসেবে রয়েছেন নাহিদুল ইসলাম। ধন্যবাদ। প্রথমে আন্তর্জাতিক প্রসঙ্গে আসি যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে সুখবর এসেছে। তো পরিস্থিতি এখন কোন দিকে? এটার জন্য পুরো বিশ্বই কিন্তু অপেক্ষায় ছিল যে হরমুজ প্রণালী কবে খুলে দেওয়া হবে। কারণ এই একটা প্রণালী এর দৈর্ঘ্য মাত্র ১৬৮ কিলোমিটার এবং অনেকগুলো দেশ এর আশেপাশে আছে যারা জ্বালানি তেল উৎপাদন করে এবং বিশ্বের জন্য জ্বালানি তেল অত্যন্ত জরুরি। এবং বিশ্বের মোট যে জ্বালানি তেল পরিবহন হয় তার ২০% এই প্রণালী থেকেই পরিবহন করা হয় এটা আমরা জানি। তো এটা খুলে দেওয়া নিঃসন্দেহে একটা বড় ঘটনা এবং ইতিমধ্যে ক্রুড অয়েল যেটা ব্যারেল $১০০ উপরে চলে গিয়েছিল। সর্বশেষ $৯৮ এর মতো ছিল। আ সেটা এক ধাক্কায় $৯০ এর নিচে চলে এসেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই প্রণালী যে খুলে দিয়েছে ইরান, সেখানে তারা ইন্টারেস্টিং একটা বিষয় এপ্লাই করেছে। সেটা হচ্ছে লেবাননের সঙ্গে ইসরায়েলের যে লেবাননের হিজবুল্লাহ বাহিনীর সঙ্গে যে বাহিনীটি ইরানেরই আবার একটা সহযোগী সংগঠন। তাদের সঙ্গে যে ইসরায়েলি বাহিনী তাদের উপর হামলা চালাচ্ছিল এবং কয়েকদিনের হামলায় তারা ২,০০০-২,৫০০ এর মতো মানুষকে হত্যা করেছে সেখানে। অনেক ঘরবাড়ি তারা ধ্বংস করে দিয়েছে। তো এখন ইরান বলছে যে ইসরায়েল যতদিন লেবাননে হামলা চালাবে না, ততদিন হরমুজ প্রণালী খোলা থাকবে। অর্থাৎ ১০ দিনের একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে লেবাননের সঙ্গে। আনুষ্ঠানিকভাবে লেবাননের সরকারের সঙ্গে সেটা হয়েছে। কিন্তু ইরান এখন এই যুদ্ধবিরতির সময়টাকেই বলছে যে অ্যা এই সময়টাই হরমুজ প্রণালী খোলা থাকবে। অর্থাৎ যদি ইসরায়েল আবার হামলা শুরু করে তাহলে আবার তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। মানে ইরান এখানে খুব কৌশলী এবং বুদ্ধির কাজ করেছে। ইসরায়েলকেও একটা চাপে ফেলতে পারছে তারা। যে তোমরা যদি আবার লেবাননে হামলা করো, আবার যদি হিজবুল্লাহ বাহিনীর উপর হামলা করো, তাহলে কিন্তু আবার আমি হরমুজ প্রণালী বন্ধ করে দেব। এবং ১০ দিনের জন্য তারা হরমুজ প্রণালী খুলে দিয়েছে। ইরানের দিক থেকে এটা খুবই কৌশলী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মুভ বলতে হবে। আর সব মিলিয়ে হরমুজ প্রণালী ওপেন করা এটা সারা বিশ্বের জন্যই একটা বড় ঘটনা এবং অনেক দেশই এখন স্বস্তি পাচ্ছে। যারা বিশেষ করে জ্বালানি ক্রাইসিস এ ভুগছে তারা হয়তোবা একটু এখন এই আবার যদি জ্বালানি পরিবহন স্বাভাবিক হয় তাহলে সেসব দেশে জ্বালানির যে ক্রাইসিস যেটা আছে এবং অনেক অবস্থাপন্ন দেশও কিন্তু জ্বালানি ক্রাইসিস এ পড়ে গিয়েছে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে। সবার দিক থেকেই এটা একটা আনন্দের খবর। এই ঘটনার মধ্য দিয়ে কি ট্রাম্প পিছু হটলেন? কেন তিনি নরম স্বরে কথা বলছেন? নরম সুরে কথা বলতে তিনি বাধ্য হয়েছেন। তার তো আর কোন পথ নেই। কারণ ঘরে বাইরে তার তো কোন অপশনই নেই। তিনি এখন এমনভাবে নিজের লেজে গোবরে পাকিয়ে ফেলেছেন যে তার এখন পিছু হটা ছাড়া, নরম সুরে কথা বলা ছাড়া তার সামনে আসলে পথটা কি? কারণ এটা তো একটা ভুল ক্যালকুলেশন হয়েছে তার দিক থেকে এবং তাকে সবাই মোটামুটি নিরুৎসাহিত করেছে যে ইরানে হামলা চালিও না। কিন্তু তিনি তো হামলা চালিয়ে দিয়েছেন এবং ইসরায়েল তাকে টেনে এনেছে এই যুদ্ধে এবং এই যুদ্ধের পর তার যে ক্ষয়ক্ষতি, তার রাজনৈতিক ক্ষতি, তার অর্থনৈতিক ক্ষতি, এই ক্ষতি তো বেশুমার। আ সে কারণেই তিনি এখন নরম সুরে কথা বলছেন। কারণ তিনি বুঝতে পারছেন। আর সবচেয়ে যেটা তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে যে নভেম্বরে আগামী নভেম্বরে হুম। মধ্যবর্তী নির্বাচন হবে আমেরিকায়। এবং এই মধ্যবর্তী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সেটা প্রেসিডেন্ট নির্বাচন নয় কিন্তু মধ্যবর্তী নির্বাচন এবং সেখানে আমেরিকার যে কংগ্রেস বা সংসদ যেটাই বলি না কেন তার ২ টো কক্ষ আছে। উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। যে নিম্ন কক্ষে ৪৩৫ টি আসন। এই ৪৩৫ টি আসনের মধ্যে এখন তার যে দল রিপাবলিকান পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। আবার উচ্চ কক্ষ সিনেট যেটা সেখানে ১০০ সদস্যের একটা সিনেট আছে তাদের উচ্চ কক্ষ। সেখানেও রিপাবলিকানদের মানে তার দলের সমর্থন আছে। ফলে বাজেট সহ বিভিন্ন আইন-কানুন পাসের ক্ষেত্রে এই কংগ্রেসের অনুমোদন লাগে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের। এখন কোনোভাবে যদি অ্যা এখন তার জনপ্রিয়তা এতটা কমে গেছে যে এই মধ্যবর্তী নির্বাচনে যদি কংগ্রেসের এই নিম্ন কক্ষে ৪৩৫ টা যেটা আছে এর মধ্যে যদি ডেমোক্রেটিক মানে বিরোধী পার্টি তার যেটা তারা যদি আসন সংখ্যা বাড়িয়ে নিতে পারে, তাহলে তিনি তো কোনো কাজ করতে পারবেন না। প্রেসিডেন্টের অনেক ক্ষমতা আমেরিকার, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যখন কোনো বাজেট পাস করবেন, অর্থনৈতিক বিভিন্ন পরিকল্পনা পাস করবেন, আইন পাস করবেন, তখন তাকে কংগ্রেসের দ্বারস্থ হতে হবে। তখন ডেমোক্র্যাটরা কি করবে? তখন ডেমোক্রেটিক পার্টি ট্রাম্প যা করবে তার উল্টোটা করবে। অর্থাৎ ট্রাম্প যাই ওখানে পাঠাবে তারা সেটা পাস করবে না। যদি নিম্নকক্ষ ডেমোক্রেটদের দখলে চলে যায়, তাহলেও তাকে বিপদে পড়তে হবে। মানে যেকোনো একটা কক্ষ যদি হয়, নিম্নকক্ষ ও উচ্চকক্ষ যেকোনো একটা কক্ষ যদি হয়, উচ্চকক্ষে অবশ্যই ১০০ জনের মধ্যে ৩৩ টা আসনে ভোট হবে। তো সেখানে দেখা যাচ্ছে যে তিনি এখন এই কংগ্রেসের নিয়ন্ত্রণ তার হাতে আর থাকবে না। ফলে যদি ২ কক্ষেই তিনি হারান, মানে সমর্থন হারান, তার দলের যদি ভরাডুবি ঘটে যেটা যার লক্ষ্য ইতিমধ্যে স্পষ্ট, ফলে যেটা হবে যে এমনকি তাকে ইমপিচমেন্ট ও করা হতে পারে। তার দিক থেকে এই কারণেই তিনি নরম সুরে কথা বলছেন এবং এই মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে তিনি আবার নিজের জনপ্রিয়তা একটু বাড়াতে চান। যে কারণে ইরানে এই যে হামলা চালিয়েছেন তিনি যেকোনো মূল্যে একটা জয় ঘোষণা করে সেখান থেকে তিনি বেরিয়ে আসতে চান। যে আমি জয়ী হয়েছি। তাহলে জনগণ হয়তো তাকে আবার সমর্থন দেবে। সুতরাং তিনি নরম সুরে ওই কারণেই কথা বলছেন এবং এই কারণেই তিনি পিছু হটছেন। আসলে ট্রাম্প তো পিছু হটার লোক নন। তিনি যে ধরনের ব্যক্তিত্ব, তিনি যে ধরনের নার্সিসটিক পার্সোনালিটি তার ভিতর আছে, তার মানে তিনি এই ধরনের ব্যক্তিরা কোনো পিছু হটে না। তারা সবসময় সামনে এগিয়ে থাকতে চায়।
মানে এমনকি যেখানে তার পিছু হটলে দেশের জন্য মঙ্গল সেটাও তারা করে না। তারা সবসময় নিজের কথা চিন্তা করেন, নিজের রাজনীতির কথা চিন্তা করেন। তো সেই ব্যক্তি হিসেবে তিনি নরম সুরে কথা বলতে বাধ্য হয়েছেন, পিছু হটতে বাধ্য হয়েছেন। এটাই হচ্ছে বাস্তবতা। ইরান তাকে পিছু হটতে বাধ্য করেছে। এই চাপ কি অভ্যন্তরীণ রাজনীতি নাকি মানে আন্তর্জাতিক রাজনীতির চাপটা বেশি? আন্তর্জাতিক চাপটা আছেই। অভ্যন্তরীণ রাজনীতির ভিতর যেটা বললাম যে তার জনপ্রিয়তা কমছে। কারণ ইতিমধ্যে নো কিংস একটা বিক্ষোভ হয়েছে। ট্রাম্প বিরোধী একটা ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেখানে ৮০-৯০ লাখ মানুষ আমেরিকার বিভিন্ন শহর অচল করে দিয়ে তারা বিক্ষোভ করেছে। ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছে। সুতরাং তার জনসমর্থন কমছে যেটা আমি বললাম। আর আন্তর্জাতিক যেটা বলছেন আপনি কার মিত্র যেটা আছে কেউ তো তাকে সমর্থন দিচ্ছে না। কারণ এই যুদ্ধে মিত্রদেরও ক্ষতি হয়েছে তাদের। কারণ তাদের জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে। তাদের দেশে জ্বালানি তেলের অস্থিরতা তৈরি হয়েছে। সুতরাং এই যুদ্ধে তার মিত্রশক্তিও মানে তার আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বন্ধুরাও তাকে সহায়তা করছে না। আর শত্রুরা তো খুবই খুশি। কারণ আমেরিকা যদি চাপে পড়ে তাহলে চীন, রাশিয়া খুবই খুশি হবে। সব দিক থেকে চাপ তো অবশ্যই আছে এবং চাপের কারণেই তিনি পিছু হটেছেন। সামনে কি ঘটতে পারে? স্থায়ী শান্তি চুক্তি হবে কি? আমি যতটুকু দেখছি তাদের স্থায়ী শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত তৈরি হয়েছে। এখন স্থায়ী শান্তি চুক্তিটার যে গ্রাউন্ড সেটা আছে। কারণ ২ পক্ষই যখন বুঝতে পারে যেমন ইরানের দিকেও অনেক ক্ষতি হয়েছে তাদের এবং তাদের সেই ক্ষতি মেরামত করতে হবে। তাদের অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে তাদের ৫০% যে মিসাইল লঞ্চার সেগুলো ধ্বংস করা হয়েছে। আমরা সত্য মিথ্যা জানি না। কারণ পশ্চিমা মিডিয়া যে তথ্যগুলো আসে সেগুলো সবসময় ভেরিফাই করা বা সত্য জানা অনেক সময় অসম্ভব হয়। তবে তাদের ক্ষতি প্রচণ্ড এবং সে কারণে তাদের দিক থেকে একটু ঘুরে দাঁড়ানোর একটা প্ল্যান বা আবার নতুন করে সবকিছু গুছিয়ে নেওয়ার একটা প্ল্যান তাদের দিক থেকে আছে, ইরানের দিক থেকে। আর যুক্তরাষ্ট্রের দিক থেকে তো এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান ট্রাম্প সেটা তো বোঝাই যাচ্ছে। ফলে ২ পক্ষই যখন চাচ্ছে যে তারা এই যুদ্ধ থেকে বের হবে, তখন তো একটা স্থায়ী শান্তি চুক্তির আমরা আশা করতেই পারি। সে কারণেই ট্রাম্প বারবার পাকিস্তানকে তাগাদা দিচ্ছেন। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে তার সম্পর্ক ভালো। ফিল্ড মার্শাল আসিম মুনির তাকে দিয়ে এখন এই কোনোভাবে একটা বিজয় ঘোষণার মতো একটা পরিস্থিতি তৈরি করে তিনি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান। আর সে কারণেই স্থায়ী শান্তি চুক্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই চুক্তি কতটা টেকসই হবে বলে মনে করেন? টেকসই হওয়াটা আসলে 50-50 এটা। কারণ এখানে একটা বড় ফ্যাক্টর আছে ইসরায়েল। তারা কিন্তু নানাভাবেই সাবোটাজ করে, নানাভাবেই ষড়যন্ত্র করে। দেখা যাবে যে এমন একটা ঘটনা তারা ঘটিয়ে দিল যে আবার আমেরিকার সাধারণ মানুষের মধ্যে মনোভাব, ইরান বিরোধী মনোভাব আবার তীব্র হয়ে উঠল। আবার অনেকে জরিপে দেখা গেল যে মানুষজন এখন ইরানের বিরুদ্ধে আবার হামলার পক্ষাবস্থান নিয়েছে। আবার আ পর্দার আড়ালেও অনেক ঘটনা ঘটে থাকে। অনেক ধরনের ব্ল্যাক মিনিং এর ঘটনা ঘটে থাকে। অ্যাপস্টিন ফাইলের কথা আমরা বলতে পারি। অনেকে বলছেন যে সেই ফাইলের বিষয়ে ইসরায়েলের হাতে অনেক গোপন নথি আছে। সেগুলো দিয়ে ট্রাম্প প্রশাসনের সবাইকে ব্ল্যাকমেইল করে এই যুদ্ধে নামিয়ে আনা হয়েছে। এগুলো সত্য মিথ্যা এখনো যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু ফ্যাক্টর হলো যে টেকসই হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইসরায়েল। তারা কোনোভাবেই চায় না শান্তি চুক্তি হোক। কারণ তাদের একটা শত্রু লাগে। একটা কথা আছে তারা শত্রু ছাড়া চলতে পারে না। একটা শত্রু গেলে আরেকটা শত্রু তাদের লাগে। এটা নিয়েও একসময় কথা বলব হয়তো। কিন্তু ইসরায়েল এক্ষেত্রে চাইবে যে কোনো স্থায়ীভাবে যাতে শান্তি চুক্তি না হয়। কারণ ইসরায়েল এখনো চায় ইরানের হামলা চালিয়ে যেতে, লেবাননে হামলা চালিয়ে যেতে। তার বৃহত্তর স্বার্থ আছে এক্ষেত্রে। সুতরাং ইসরায়েলকে কিভাবে মার্কিন প্রশাসন আ মোকাবেলা করবে, কিভাবে তাকে ম্যানেজ করবে এটা একটা ফ্যাক্টর। তাহলে ইসরায়েল কি এক্ষেত্রে একটা যুক্তরাষ্ট্র চায় না যে শান্তি চুক্তি হোক? যুক্তরাষ্ট্র হয়তো চায়। মার্কিন প্রশাসন এখন দ্বিধাবিভক্ত আসলে। যুক্তরাষ্ট্র চায় কি চায় না এর একটা সহজ ক্যালকুলেশন করা কঠিন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখন যে প্রশাসন রিপাবলিকান এরা তো একটু কট্টরপন্থী। তাদের মধ্যে এখন দ্বিধাবিভক্ত হয়ে গেছে। এক পক্ষ যুদ্ধে চায় যে ইরানে হামলা চালিয়ে যেতে, আরেক পক্ষ বলছে যে হামলা বন্ধ করো। এই ২ টা দোটানার মধ্যে মানে ট্রাম্পের কথা যদি আমরা চিন্তা করি তিনি এখন নানা প্যাচে পড়ে গেছেন। সেই প্যাচের কারণে এখন আল্টিমেটলি অনেকগুলো শঙ্কার জায়গা আছে যে স্থায়ী হবে কিনা, ভবিষ্যৎ কি হবে? তবে এখন বোঝা যাচ্ছে ২ পক্ষ থেকে আপাতত যেটা অবস্থান সেটা আন্তরিকতার সঙ্গে এগোচ্ছে। ২ পক্ষই শান্তি চুক্তি চায়। স্থায়ীভাবে ইরান তার কিছু শর্ত দিয়েছে। আমেরিকাও তার শর্তের দিক থেকে কিছু ছাড় দিয়েছে। এসব মিলিয়ে একটা আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশে এই ঘটনা কি ধরনের প্রভাব ফেলতে পারে? অনেক বড় প্রভাব পড়বে বাংলাদেশে। কারণ ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশের যে জ্বালানি তেলের বাজারে একটা তেজস্ক্রান্তি কাণ্ড ঘটে গেছে। সেখানে আ তেল পাওয়া যাচ্ছে না। তেল নিয়ে সিন্ডিকেট হচ্ছে এবং বাংলাদেশের তেলের একটা বড় অংশ, জ্বালানির একটা বড় অংশ শুধু তেল না, ওই এলাকা থেকে এলএনজিও আসে, গ্যাসও আসে। ফলে বাংলাদেশ এই হরমুজ প্রণালী যদি উন্মুক্ত হয় এবং সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়, বাংলাদেশের মতো দেশগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে। মানে যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের একটা ধাপে আমরা এগিয়ে গেলাম। ইতিমধ্যে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে যেরকম কষ্ট মানুষ ভোগ করছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে এই হরমুজ প্রণালী উন্মুক্ত করা বা যদি শান্তি চুক্তি স্থায়ীভাবে হয় সেটা বাংলাদেশের মতো দেশকে অবশ্যই লাভবান করবে।
এবং আরেকটা দিক হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে ব্যাপক অবকাঠামো ধ্বংস হয়েছে, সেখানে কিন্তু নতুন করে আবার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। ফলে বাংলাদেশের মতো দেশ যেখান থেকে প্রচুর শ্রমিক ওখানে যান, তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে এমনটিও বলা হচ্ছে। তো সব মিলিয়ে যুদ্ধ অনেক সময় অনেক ধরনের সম্ভাবনাও তৈরি করে। শুধু সংকটই যে আনে এমন না। অনেকটা বলে না যে ঝড়ের পর একটা শান্ত পরিবেশ হয়। কৃষি জমি উর্বর হয়ে পড়ে ঝড় বৃষ্টির পর, বন্যা হলে। এরকম একটা অবস্থা যে এখন এই যুদ্ধের পরেও অনেকগুলো ভালো ইন্ডিকেশন আছে যেটা হয়তো বাংলাদেশ লাভবান হলেও হতে পারে। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে জ্বালানির ক্ষেত্রে এটা বাংলাদেশের জন্য একটা বড় স্বস্তির খবর। আজকের মতো এখানে শেষ করছি আলোচনা। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।